এমনি যা বলছি তাই করো, দুদিনের ভিতরে যে করেই হোক ওকে রাজি করিয়ে এখান থেকে চলে যাবে। সে রাজি না হলে জোর করে রাজি করাবে। সমুদ্রের কোনো কথা নীল বুঝলো না। হঠাৎ কি হলো ওর? আমি সব অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি, তুমি শুধু শ্রীকে রাজি করাবে। ওকে। নীল ভাবলো ভালোই হয়েছে, রাজশ্রীর সাথে আলাদা টাইম স্পেন্ড করতে পারবে। কাল যে ভুলটা করেছে তা শুধরে নিতে পারবে। ওরা রাজশ্রীর মাঝে থার্ড কাউকে আর ঢুকাবেই না। আগে সব কিছু ভুলে যাবে। রাতে বাসা ফিরে রাজশ্রীকে খুব আপসেট দেখলো নীল। এরকম তো কখনো হয়নি। হঠাৎ কি হলো? রাজশ্রী বসে বসে কিছু ভাবছে। নীল ফ্রেশ হয়ে এসে রাজশ্রীর পাশে বসলো। রাজশ্রী একবার নীলের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। কি হয়েছে? কিছু না। নীল রাজশ্রীকে নীলের দিকে ঘুরিয়ে চোখে চোখ রেখে বলল, এবার বলো। আমি সমুদ্রের লাইফটা আবার আগের মতো করতে চাই। মানে? সমুদ্র যাকে ভালোবাসে ওর কাছে তাকে ফিরিয়ে দিতে চাই। কি হয়েছে? মেঘার কথা সব বলল রাজশ্রী। নীল চুপ করে আছে। আমি দিদি আর ফ্যামিলিকে ওয়ার্ন করে এসেছিলাম, ওরা আমার কথা শোনেনি। এবার যা হবে তা খুব ভয়ঙ্কর হবে। যারা দিদি আর সমুদ্রকে কষ্ট দিয়েছে কাউকে ছাড়বো না। আর বিয়ে, ওদের বিয়ে দেওয়ার শখ আমি খুব ভালো করে পূরণ করব। এখন আমাকে চেনেনি ওরা। পায়ের উপর পা তুলে বসে আছে রাজশ্রী, আর পাশে মেঘা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপছে। আর মেঘার হবু বরের ভাই বৌমনি মেঘার বোন চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। টেবিলের ওপর রিভলভার দেখে কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। দিদিয়া, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? বসো। মেঘা করুণভাবে রাজশ্রীর দিকে তাকালো, বুঝালো, প্লিজ প্রিন্সেস, কিছু করো না। রাজশ্রী মুচকি হেসে বলল, বসো, কিছু করতে আসিনি, জাস্ট বলতে এসেছি। মেঘার বোন এবার রেগে গিয়ে বলল, তুমি আবার কি বলতে এসেছো এখানে? আর তুমি এখানে কি করছো? আর আমার বোনের শ্বশুর বাড়ির বাড়ি এসেছো কেন? মিসেস মোহনা, ইউ আর রং। এটা দিদিয়ার শ্বশুর বাড়ি নয়, আর কখনো হবেও না। আপনি ভাবলেন কি করে আমি জীবিত থাকতে দিদিয়ার বিয়ে অন্য কারোর সাথে হতে দিব? তুমি। আমার কথা এখনো শেষ হয়নি। ছেলের ভাইকে উদ্দেশ্য করে আপনি ভাইয়ের জন্য মেয়ে দেখছেন, খোঁজ খবর নেবেন না মেয়ে সম্পর্কে? শুনুন, এটা আমার জিনিস, আর আমার জিনিস আমার পারমিশন ছাড়া কেউ টাচও করতে পারে না। দিদি আর কোথায় বিয়ে হবে, কার সাথে হবে, তা আমি ডিসাইড করব। দিদি আর বাবা মাও না, মেয়ে জন্ম দিয়ে অনেক বড় ফেভার করেছেন আমার উপর। আমি দেশে নেই, তাই জানি না বিয়ে ঠিক হয়েছে। জানলে এত দূর এগোতেই দিতাম না, আর এতদিনে দিদি আর সমুদ্রের বউ হয়ে যেত। তারপর রিভলভার হাতে নিয়ে, রাইট, এনিওয়ে, দিদিকে আমি নিয়ে যাচ্ছি। আর কখন ওর সাথে দেখা করার চেষ্টাও করবেন না কেউ, আর করলে শ্যুট করতে জাস্ট 1 সেকেন্ড সময় লাগবে আমার, একদম হাত কাঁপবে না। আর পুলিশের ভয় আমাকে একদম দেখাবেন না। পারলে একটু আমার বিষয়ে খোঁজ নিয়েন, জানে বেঁচে যাবেন। রাজশ্রী বসা থেকে দাঁড়িয়ে মেঘার সামনে গেল। মেঘার চোখ ছলছল করছে, আর মাথা দিয়ে বারবার না করছে ও যাবে না। রাজশ্রী এসব পাত্তা না দিয়ে মেঘার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মোহনার বর সামনে এগোবে, তখনই রাজশ্রী মোহনার বরের সাইডে শ্যুট করে একটা ফ্লাওয়ার পট ভেঙে ফেললো। সবাই ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। এটা বাচ্চাদের কান্না, রিয়াল, সো ডোন্ট মুভ। রাজশ্রী মেঘাকে নিয়ে এখান থেকে চলে গেল, আর সবাই দরজার দিকে হাঁ করে তাকিয়ে থেকে। রেগে খুব ফাস্ট ড্রাইভ করছে রাজশ্রী। হাতে ইঞ্জুরি নিয়ে ও ড্রাইভ করার ফলে হাত থেকে রক্ত ঝরছে, বাট সেদিকে ওর খেয়ালই নেই। মেঘা কিছু বলতে গিয়েও বলতে পারছে না। রাগলে রাজশ্রীর মুখ একদম লাল হয়ে যায়, মনে হয় গাল ফেটে রক্ত বের হবে। মেঘা ভয়ে ভয়ে তাকিয়ে আছে রাজশ্রীর দিকে। রাজশ্রীর রাগ দেখে মেঘা ভয়ে কাঁপছে। নীলের বাসার সামনে এনে গাড়ি দাঁড় করালো। গাড়ি থেকে নেমে টেনে মেঘাকেও গাড়ি থেকে বের করলো, আর টেনেই ভিতরে নিয়ে যেতে লাগলো। মেঘার গলাতে কোনো আওয়াজ বের হচ্ছে না। নীলিমা উপর থেকে নিচে নামছিল। একটা মেয়েকে টেনে আনতে দেখে উনি রাজশ্রীকে বললেন, এটা কি করছিস? এভাবে টেনে আনছিস কেন? আর ও কে? রাজশ্রী নীলিমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে উপরে নিয়ে গেল মেঘাকে, আর একটা রুমে ঢুকিয়ে লক করে দিল। রুম থেকে বেরোতেই নীলিমা বলল, কি হয়েছে? এত রেগে আছিস কেন? রাজশ্রী চোখ মুখ বন্ধ করে জোরে একটা শ্বাস নিয়ে সব বলল। তারপর রুমে চলে গেল। ওদিকে দরজার পাশে বসেই কাঁদছে মেঘা। ওদিকে কি হচ্ছে ওর জানতে ইচ্ছে করছে। নিশ্চয়ই সবাই খুব রেগে গেছে। আর রাখবেই তো, হবু শ্বশুরবাড়ি থেকে একটা মেয়েকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। সমুদ্রের কানে এই খবরটা যেতেই সেখানে চলে আসেও। রুমে গিয়ে দেখে রক্তাক্ত হাত নিয়ে মাথা নিচু করে বসে আছে রাজশ্রী। ব্যান্ডেজ চুপসে চুপসে রক্ত বের হচ্ছে। রাজশ্রীর হাত দেখে সমুদ্রের সব রাগ চলে গেল। রাজশ্রীর পাশে গিয়ে বসলো। কি হয়েছে তাতে? কাল নোটিশ করিনি এভাবে কেউ নিজেকে কষ্ট দেয়? তুমি কি বলো তো? তোকে স্ট্রং বানাতে চেয়েছিলাম, বাট তুই স্ট্রং না যে নিজের ব্যথাটাও ফিল করার ক্ষমতা হারিয়ে ফেলেছিস। তোকে 1 সেকেন্ডের ওর জন্য চোখের আড়াল করে যায়, এটা অ্যাক্সিডেন্ট করিয়েই ফেলেছিস। রাজশ্রী সমুদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সমুদ্রের থেকে নিজের হাত ছাড়িয়ে সমুদ্রের হাত ধরে ওকে দাঁড় করালো, আর বাইরের দিকে হাঁটা ধরলো। সমুদ্রকে রুমের ভেতর ঢুকিয়ে আবার দরজা লক করে দিল রাজশ্রী। এবার ওদের মধ্যে যা কথার বলে নিক।
এর মধ্যে ও যা করার করে ফেলবে। সমুদ্র সামনে তাকিয়ে দেখে মেঘা হাঁটুতে মুখ গুজে ফ্লোরে বসেই কাঁদছে। দরজা খোলার শব্দ শুনে মেঘা মাথা তুলে তাকালো। সমুদ্রকে দেখে কান্নার বেগ আরো বেড়ে গেল। কতদিন পর দেখছে ওকে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সমুদ্রের দিকে, সমুদ্রও দেখছে। আগে থেকে কত শুকিয়ে গেছে মেঘা। সমুদ্র মেঘার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। আই এম সরি মেঘ। এতদিন পর সমুদ্রের মুখে মেঘ নাম শুনে ঝাঁপিয়ে পড়লো সমুদ্রের বুকে, শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিল। শব্দ করেই কাঁদছে। সমুদ্র মেঘার মাথায় হাত বুলিয়ে বলল, কান্না বন্ধ করো, আমি তোমাকে তোমার ফ্যামিলির কাছে পৌঁছে দেব। শ্রীগের তো চিনোই, একটু পাগলও, কারো কথা না শুনে যাইছে তাই করে। আর তোমাকে তো খুব ভালোবাসে, তাই এই বিয়েটা মানতে পারছে না। চিন্তা করো না, আমি মেঘা মুখ তুলে অবাক হয়ে সমুদ্রের দিকে তাকালো। ও ভেবেছিল এতদিন পর ওকে দেখে সমুদ্র বলবে, আর কখনো আমাকে ছেড়ে যেও না মেঘ, তোমাকে ছাড়া খুব কষ্ট হয়। তা না বলে আরো দূরে পাঠানোর ব্যবস্থা করছে। এবার অভিমানে সমুদ্রকে ছেড়ে দিল মেঘা। সমুদ্র দাঁড়িয়ে বলল, তোমার হবু শ্বশুর গিয়ে আমি ক্ষমা চেয়ে আসবো, আর ওদের সব কিছু বুঝিয়ে বলবো। তোমার বিয়ে ভাঙবে না। আর আমি শ্রীকে এখান থেকে অনেক দূরে পাঠানোর ব্যবস্থা করছি। তোমার বিয়েতে ও বাধা দিতে পারবে না। মেঘা কিছু না বলে মাথা নিচু করে কাঁদছে। সমুদ্র উল্টো দিকে ঘুরে বুড়ো আঙুল দিয়ে চোখের কোণে জল মুছে নিল। তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। রাজশ্রীর কাছে গেল। রাজশ্রী আগের মতোই বসে আছে। সমুদ্রও গিয়ে বসলো। দিদিয়া কোথাও যাবে না। সমুদ্র কিচ্ছু বলল না, রেগে রাজশ্রীর দিকে তাকালো। আমি জানি তুই দিদিয়াকে কি বলে এসেছিস, ফিরিয়ে দেওয়ার কথা বলে এসেছিস, বাট সেটা হচ্ছে না। তুই দিদিয়াকে বিয়ে না করলেও ও আমার কাছে থাকবে। আমি দিদিয়াকে অন্য কোনো ছেলের সাথে একদম সহ্য করতে পারবো না। আমি যদি দিদিয়ার বিয়ের পরে এসব জানতাম, তুলে নিয়ে আসতাম শ্বশুরবাড়ি থেকে। কেউ বাধা দিতে আসলে শুট করতে একবারও ভাবতাম না। সমুদ্র কিছু বলতে চেয়েও বলতে পারছে না। রাজশ্রীর মেন্টাল কন্ডিশন কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারছে। 2 দিন আগেও তো সব ঠিক ছিল, তাহলে হঠাৎ কি হলো? সব পাগলামি তো ছেড়ে দিয়েছিল। কেউ বুঝে কিছু বললে বুঝতো, বাট এখন তো বোঝার চেষ্টাই করছে না। কারো কথা কানেই তুলছে না। নিজে যা ইচ্ছে করছে তাই করছে। মেরে ফেলারও হুমকি দিচ্ছে। সমুদ্র নিশ্চুপভাবে রাজশ্রীর হাতে নতুন করে ব্যান্ডেজ করে দিল। চুপ করে আছিস কেন? তোর চুপ থাকা দেখে আমার মাথা আরো গরম হয়ে যাচ্ছে কিন্তু। আমি তুমি যা চাইবে তাই হবে। সমুদ্রের কথা শুনে কিছুটা শান্ত হলো রাজশ্রী। আমাকে ছুঁয়ে বল। সমুদ্র কি করবে বুঝতে পারছে না। মেঘাকে তো কথা দিয়ে এসেছে ওকে ফিরিয়ে দিয়ে আসবে, তাহলে এখন? আর রাজশ্রীকে ছুঁয়ে ও কখনো মিথ্যে প্রমিস করতে পারবে না। ওকে, বাট কি? মেঘের মা বাবার ইচ্ছেতে আমি মেঘকে বিয়ে করব, তার আগে নয়। সমুদ্র, রাজশ্রী আবার রেগে যাচ্ছে দেখে সমুদ্র রাজশ্রীকে জড়িয়ে ধরে বলল, এত কেন অবুঝ তুই? ওর বাবা মায়ের আশীর্বাদ ছাড়া ওকে বিয়ে করলে আমাদের ম্যারিড লাইফ কখনো সুখের হবে না। তো ওদের রাজি করাবো কি করে? সেটা তো আমি জানি না। ওরা রাজি না হলে মেঘকে তুই ওদের কাছে ফিরিয়ে দিবি। ইম্পসিবল। আমাকে হাঁটতে শেখাসনি তোরা। এবারও হারবো না আমি। বিছানার উপর হাত পা গুটিয়ে বসে আছে মেঘা। এখন আর কাঁদছে না। রাজশ্রী খাবার নিয়ে রুমে ঢুকলো। মেঘা মাথা তুলে তাকালো। খাবার টেবিলে রেখে রাজশ্রী বলল, খেয়ে নাও। মেঘা কিছু না বলে তাকিয়ে আছে। আমার কাছে যখন চলে এসেছো, এখান থেকে শুধু সমুদ্রের বউ হয়ে ওর বাড়ি যেতে পারবে, আর কোথাও না। তাই নিশ্চিন্তে থাকো। ও আমাকে বিয়ে করতে চায় না। সো হোয়াট? আমার কোনো ইচ্ছে কখনো অপূর্ণ রেখেছে সমুদ্র? এবারও রাখবে না। আর সমুদ্র কিন্তু তোমাকে এখনো ভালোবাসে। না হলে তোমাকে ভুলে অন্য কাউকে আরো আগেই বিয়ে করে নিত। তাই ভালোবাসে না সেটা মুখেও এনো না। রিল্যাক্স থাকো আর সব আমার উপর ছেড়ে দাও। এখন চুপচাপ খেয়ে নাও তো। মেঘা কিছু না বলে মাথা নিচু করে ফেললো। তোমার বাবা মাকেও রাজি করাবো আমি। মেঘা চমকে উঠে রাজশ্রীর দিকে তাকালো। বাবা মায়ের অভিশাপ নিয়ে তোমাদের ম্যারিড লাইফ শুরু হবে না। আমি সমুদ্রের সুখের পথে একটা কাঁটাও পড়ে থাকতে দিব না। রাজশ্রী রুম থেকে বেরিয়ে গেল। আর মেঘা অবাক হয়ে রাজশ্রী যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। এতদিন শুধু রাজশ্রীর জেদ আর রাগ দেখে এসেছে, আর আজ ভালোবাসাটাও দেখলো। এই মেয়ে কাউকে ঘৃণা করলে যেমন সব দিক দিয়ে করে, ভালোবাসলেও সব দিক দিয়েই ভালোবাসে। নীল সব জেনে জলদি বাসায় চলে আসে। মেঘার সাথে গিয়ে অনেকক্ষণ কথাও বলে। মেঘা জানতো না রাজশ্রীর বিয়ের কথা। নীলের কাছ থেকে শুনে খুব খুশি হয়েছে। মেঘার সাথে কথা বলে রুমে যায় নীল। গিয়ে দেখে ল্যাপটপে কাজ করছে রাজশ্রী। নীল কোট খুলে বিছানায় রাখে। শার্টের বোতাম খুলতে খুলতেই রাজশ্রীর পাশে গিয়ে বসলো। আর ল্যাপটপ স্ক্রিনে চোখ যেতেই অবাক হয়ে রাজশ্রীর দিকে তাকালো। তুমি ইন্ডিয়া যাচ্ছ? কেন? দিদি আর মা বাবার সাথে কথা বলতে। নীল ভ্রুকুচকে রাজশ্রীর দিকে তাকালো। কথা বলা মানে যে থ্রেট দেওয়া, তা খুব ভালো করে বুঝতে পারছে নীল। আমার জন্য একটা টিকিট কাটো। রাজশ্রী এতক্ষণ ল্যাপটপের দিকে তাকিয়ে কথা বলছিল, এবার নীলের দিকে তাকালো। আমিও যাব তোমার সাথে। লিসেন, ওরা যখন জানবে তোমার হাজব্যান্ড আমি, ওদের সব ভুল ধারণা ভেঙে যাবে। আমি একা গিয়ে সব হ্যান্ডেল করতে পারবো। ওয়েট, তোমার যেতে হবে না। আমি একা গিয়ে ওদের সাথে কথা বলবো। হোয়াট? ইম্পসিবল। নট ইম্পসিবল, সব পসিবল। এবার এটা রাখো আর ডিনার করে রিল্যাক্সে ঘুমাও। নীল তুমি? নীল রাজশ্রীর কোমর ধরে কাছে টেনে এনে বলল,
আর কোনো কথা নয়, আমি যা বলেছি তাই হবে। রাজশ্রী কিছু বলল না, এক দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে আছে। আমাকে দেখার আরো টাইম পাবে, ফ্রেশ হয়ে আসছি। তুমি দিদিয়াকে নিয়ে নিচে যাও, একসাথে ডিনার করব। নীল রাজশ্রীকে ছেড়ে ওয়াশরুমে গেল। নিচে গিয়ে দেখে সৌরভ, নীলিমা, মেঘা সবাই গল্প করছে আর রাজশ্রী চুপচাপ বসে আছে। নীল গিয়ে রাজশ্রীর পাশে বসলো। নীল, মামুনির মুভ অফ কেন? মুড কবে অন থাকে বলো তো? অলওয়েজ তো মাথা হট হয়ে আর মুখটা পেঁচার মতোই থাকে। রাজশ্রী চুপ। মেঘা হেসে দিল নীলের কথা শুনে। এনিওয়ে, তোমাদের একটা কথা বলার ছিল। কি? আমি 3 দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। কেন? পার্সোনাল কিছু রিজন আছে, এসে সব বলবো তোমাদের। এখন প্লিজ কোনো প্রশ্ন করো না। ওকে। আমি টেবিলে খাবার সাজিয়ে আসছি। নীল রাজশ্রীর কানে ফিসফিস করে বলল, 3 দিন আমাকে ছাড়া থাকতে পারবে তো? রাজশ্রী নীলের দিকে তাকালো। আমি তো পারবো না, আজ খুব ভালোবাসতে ইচ্ছা করবে। আর ক্যান আই? এবার রাজশ্রী নীলের থেকে চোখ সরিয়ে নিল। নীল মুচকি এসে বলল, চলো আগে খেয়ে নেই, তারপর দেখা যাবে। নীল রাজশ্রীকে রেখে উঠে গেল। নীল এয়ারপোর্টের ভেতর দাঁড়িয়ে আছে। তখনই সমুদ্র নীলকে ফোন দিল। কল রিসিভ করতেই সমুদ্র বলল, নীল, তুমি কোথায় যাচ্ছ? আমার বউয়ের ইচ্ছা পূরণ করতে। নীল, তুমি কোথায় যাবে না? বাসায় ব্রেক করো। সরি ভাইয়া, আমি এখন আসতে পারবো না, 15 মিনিট পর আমার ফ্লাইট। নীল, তুমি... নীল কল কেটে ফোন সুইচ অফ করে দিল। কথা বলার টাইম নেই, এখন যেতেই হবে। গিয়ে এক ঢিলে 2 পাখি মারবে। আধ ঘন্টা পর নীল পৌঁছে গেল নেতাজি সুভাষ বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। নীল বেরিয়ে এসে দেখে তপু দাঁড়িয়ে আছে। তপুর দিকে এগিয়ে গেল নীল। তপু একটা ফুলের তোড়া এগিয়ে দিয়ে বলল, ওয়েলকাম টু মাই কান্ট্রি স্যার। নীল মুচকি হেসে ফুলের তোড়াটা হাতে নিল। নীলের লাগেজ তপু নিয়ে নিল। স্যার, রাজশ্রী ম্যাম আপনাকে ওনার বাংলোতে নিয়ে যেতে বলেছেন। এখন আপনাকে আমি সেখানে নিয়ে যাব, আর কাল আপনাকে মেঘা ম্যামের বাড়িতে নিয়ে যাব। ওকে তপু। ইয়েস স্যার। শিবির ভাইয়ের সাথে দেখা করতে পারবো? শিবিনের নাম শুনেই দাঁড়িয়ে গেল তপু, আর সাথে সাথে গালে হাত চলে গেল। এক থাপ্পড়ে সেন্সলেস হয়ে গিয়েছিল। কাল রাতে বাসায় ফিরেছে শিবিন, আর কালই সব খবর ওর কাছে চলে যায়। তপু ভয় ভয় বলল, স্যার, সেভেন স্যার আপনার উপর ভীষণ রেগে আছেন। আপনার ওনার কাছে না যাওয়াই ভালো। ওনার রাগ সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। রাজশ্রী ম্যাম থেকেও দ্বিগুণ রাগী উনি। ম্যামের সাথে ওনার সামনে গেলে উনি আপনার উপর রাগ করতে পারবেন না। তুমি শুধু আমাকে ওনার কাছে নিয়ে যেও, বাকিটা আমি সামলে নেব। আর এটা স্ত্রীকে একদম বলবে না। কিন্তু স্যার... নো মোর ওয়ার্ড, যা বলেছি তাই হবে। এখন চলো। ওকে। তপু নীলকে বাংলো বাড়িতে নিয়ে গেল। তারপর একটা রুমে ঢুকিয়ে দিল। রাজশ্রীর রুম। পুরো রুমে রাজশ্রীর ছবি দিয়ে ভরা। চারদিকে তাকিয়ে হাসি ফুটে উঠল নীলের মুখে। নীল কোট খুলে বসে পড়ল বিছানায়, আর তখনই ফোনটাও বেজে উঠল। নীল তাকিয়ে দেখে রাজশ্রী ফোন হাতে নিয়ে কল রিসিভ করলো। এখন ফ্রেশ হয়ে এসো, তপু খাবার দিয়ে যাবে, খেয়ে রেস্ট নিবে। ওকে ডিয়ার, কি? বাট তুমি একদম পাগলামো করবে না। কিছু হলে সমুদ্র ভাইয়াকে বলবে। আমাকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবো। আর শোনো, তুমি আমার থেকে দূরে থাকলেও আমার চোখ অলওয়েজ তোমার উপর থাকবে। কখন কি করো না করো সব নিউজ আমার কাছে চলে আসবে। সো বি কেয়ারফুল। ভুলেও কোনো মেয়ের আশেপাশেও যেন তোমাকে না দেখি। এবার কিন্তু খুন করব। নীল কপাল চাপড়াচ্ছে। এই মেয়ে থ্রেট ছাড়া আর কিছুই বোঝে না। রাজশ্রী আরও কিছু থ্রেট দিয়ে রেস্ট নেওয়ার কথা বলে ফোন কেটে দিল। এই রুমেও সিসিটিভি ক্যামেরা আছে। তপু নীলের খাবারের অ্যারেঞ্জ করলো। নীল খেয়ে একটু রেস্ট নিল। তপু বলেছে রাতে নীলকে নিয়ে ঘুরতে বের হবে, যদিও নীলের ঘোরার থেকে শিবিনের সাথে দেখা করার ইচ্ছেটা বেশি। রাতে তপু আসে বাসায়। নীল ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। স্যার, আপনি রেডি তো? ইয়েস। তাহলে চলুন। নীল দাঁড়াতেই তপু বলল, ওয়েট ওয়েট স্যার। নীল ভ্রুকুচকে বলল, কি? স্যার, এই শার্টে আপনাকে বেশ হ্যান্ডসাম লাগছে। রাজশ্রী ম্যাম বলেছেন আপনাকে সব থেকে বিশ্রী সাজিয়ে বাইরে নিয়ে যেতে। হোয়াট রাবিশ! তুমিও দেখছি তোমার ম্যামের মতোই পাগল। এখন কি মুখে কালি মেখে আমাকে বের হতে হবে? স্যার, এটা করে তো ভালো হয়। জাস্ট শাট আপ স্টুপিড। চলো এখন। বাট স্যার... চুপ, চলো। একমাত্র সমুদ্র ছাড়া তপু যার কাছেই যায় বকা না হয় থাপ্পড় মাসবি খেতেই হয়। শিবিনের কাছ থেকে শুধু থাপ্পড়ই বেশি খেয়ে এসেছে। তপুর মুখটা কালো হয়ে গেল। কিছুদিন পর বিয়ে। বউয়ের কাছ থেকে আদর পেলেই হয়। রাত 10টা পর্যন্ত কলকাতা শহরটা ঘুরে দেখলো তপু। তারপর বাসায় ফিরে এলো। বাসায় আসতে রাজশ্রী ফোন দিল নীলকে। নীল ডিনার করে রাজশ্রীর সাথে কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে যায়। বাট ঘুম নেই রাজশ্রীর চোখে। রাজশ্রী ল্যাপটপে নীলকে দেখছে। রাজশ্রী তো নীলকে ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারে না, তাই এই অবস্থা। গাড়িতে বসে আছে নীল, আর সামনে তপু। ড্রাইভার ড্রাইভ করছে। তপু, জি স্যার। আমি দিদি আর বাবা মায়ের সাথে দেখা করে ভাইয়ার সাথে দেখা করব। স্যার, ম্যাম... ও জানতে পারবে না। ম্যামের লোক
আমাদের চারপাশে আছে। আই ডোন্ট কেয়ার, আমি ভাইয়ের সাথে দেখা করবই। স্ত্রীকে পরে আমি সামলে নেব। তপু আর কি বলবে, ওকে বলল। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে এসে দাঁড় করালো গাড়ি। স্যার, এটা মেঘা ম্যামের বাসা। নীল গাড়ি থেকে নেমে সানগ্লাস পরে নিল, তারপর বলল চলো। তপু আর নীল একসাথে বাড়ির ভেতরে ঢুকলো। বাড়ির ভেতরে ঢুকতেই মেঘার মাকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখলো। তপুকে সবাই চেনে রাজশ্রীর লোক বলে, তাই তপুকে দেখে মেঘার মা রেগে গেলেন। তুমি এখানে কি চাই? আর আমার মেয়ে কোথায় বলো? কোথায় লুকিয়ে রেখেছে ওই মেয়েটা আমার মেয়েকে? আবার কেন এসেছো এখানে? আমার মেয়ের বিয়ে ভেঙেও শান্তি হয়নি? প্লিজ শান্ত হন। মায়ের কাছে থেকে মেয়েকে সরিয়ে বলছো শান্ত হতে? প্লিজ আন্টি, আমার কথাটা শুনুন। নীলের কণ্ঠ শুনে নীলের দিকে তাকালেন তিনি। নীলের মিষ্টি কণ্ঠটা শুনে চুপ হয়ে গেলেন উনি। নীল মেঘার মায়ের কাছে গিয়ে বলল, আন্টি একটু শান্ত হয়ে বসুন, আমি আপনার সাথে কথা বলতে এসেছি। মেঘার মা নীলের কথা শুনে শান্ত হয়ে গেলেন, আবার সোফায় গিয়ে বসে পড়লেন। নীলও পাশে বসলো। তুমি কে? রাজশ্রী হাজবেন্ড। কি? আমার কথাগুলা মন দিয়ে শুনুন প্লিজ। রাজশ্রীকে নিয়ে সব ভুল ধারণা ভেঙে যাবে। নীল একদম ওনার দিকে তাকিয়ে বলল, রাজশ্রী সমুদ্র ভাইয়াকে ওর নিজের ভাইয়ের মতো করেই ভালোবাসে। সমুদ্র ভাইয়া রাজশ্রীকে ছোট বোন ছাড়া কখনো অন্য কিছু ভাবেননি। ভাই বোনের রিলেশনটা খুব পিওর। বাবা মায়ের পরে একটা মেয়ে তার ভাই ছাড়া ওয়ার্ল্ডের আর কারো কাছে সেফ না। রাজশ্রী সমুদ্র ভাইয়া আর শিবিন ভাইয়া ছাড়া আর কারোর সাথে নিজেকে সেফ ফিল করে না, তাই ওরা ছাড়া বাকি সবার কাছেও স্টার। আই নো রাজশ্রী যা করে তা অন্যায়। আপনাদের থ্রেড দেওয়া, দিদিয়াকে জোর করে নিয়ে আসা, সব কিছুর জন্য আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। রাজশ্রী সমুদ্র ভাইয়া দিদিয়াকে খুব ভালোবাসে, ওদের আলাদা হতে দেখতে পারবে না, তাই এসব করেছে। আমি ওর হাজব্যান্ড হয়ে বলছি আন্টি, রাজশ্রীকে ভুল বুঝবেন না আর সমুদ্র ভাইয়াকে মেনে নিন। ভাইয়া শুধু দিদিয়াকে ভালোবাসে, তার জন্য এখনও বিয়ে করেনি। আপনারা রিয়েল কাপলদের এভাবে আলাদা করবেন না প্লিজ। দিদিয়া সমুদ্র ভাইয়া ছাড়া আর কারো কাছে হ্যাপি থাকবে না। মেঘার মা একদৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে আছে, ওনার নীলের কথা শুনতে খুব ভালো লাগছে। আন্টি, আপনি কি এখনো মেনে নেবেন না? তোমার কথা শুনে খুব ভালো লাগলো আমার, কিন্তু আপনি আমাকে চিনেন না, তাই আমাকে বিলিভ করতে আপনার একটু কষ্ট হবে, বাট একবার করে দেখুন, দিদিয়া খুব হ্যাপি হবে। সব মা তো তার মেয়ের হ্যাপিনেসটা দেখে। এতদিন ধরে আপনি দেখেননি দিদিয়া সমুদ্র ভাইয়াকে ছাড়া কতটা কষ্টে ছিল। ফিউচারে হ্যাপি থাকবে সেটা ভাবলেন কি করে? সমুদ্র ভাইয়া আপনাদের ব্লেসিং ছাড়া দিদিয়াকে বিয়ে করবে না, তাই আমি এসেছি আপনাদের সাথে কথা বলতে। একবার ভেবে দেখুন, ভাইয়া কিন্তু আপনাদের না জানিয়েই দিদিয়াকে বিয়ে করতে পারতো, বাট সেটা করেনি। আপনাদের সম্মানের কথা ভেবে নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করেছে। আমি মেঘার বাবার সাথে কথা বলবো। আনসার যেন পজিটিভ হয়। মেঘার মা মিষ্টি করে হেসে নীলের মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন তুমি বসো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি। কিছু আনতে হবে না, আপনি তো অসুস্থ, রেস্ট নিন, আমি এখন চলে যাব। নীল মেঘার মায়ের পা ধরে প্রণাম করলো। উনি নীলের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন। আসি আন্টি, ফোনে কন্ট্যাক্ট করব। আচ্ছা। নীল তপুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তপু গাড়িতে বসে বলল, স্যার, আপনি তো ম্যাজিকের মতো ওনার মন গলিয়ে দিলেন। আপনার জায়গায় ম্যাম থাকলে গান দেখিয়ে রাজি করাতেন। বড়দের সাথে ভালোবেসে সম্মান দিয়ে কথা বলতে হয়। শ্রী সিচুয়েশন আরও কমপ্লিট করে দিত, তাই ওকে না নিয়ে আমি এসেছি। ভালো করেছেন আপনি এসে। এখন ভাইয়ার কাছে নিয়ে যাও। স্যার তো এখন ওনার সেখানেই নিয়ে যাও। তপু মনে মনে ভাবছে কোথায় ফেসে গেলাম। ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের সামনে এসে গাড়ি থামালো ড্রাইভার। তপুকে সবাই চেনে, তাই গাড়ি ভেতরে ঢুকতে দিল। তপুর ভয়ে হাত পা কাঁপছে। নীল গাড়ি থেকে নামলো। চলুন স্যার। তপু নীলকে নিয়ে লিফটে উঠলো। 8 তলায় এসে লিফট থামলো, আর তপুর হাত পা কাঁপাও বেড়ে গেল। তপু আস্তে আস্তে হেঁটে ভেতরে ঢুকে নীলও সাথে আসে। এখানেরই একজন অফিসার তপুকে দেখে বলল, তবু তুমি? স্যার কোথায়? স্যার মিটিং রুমে, যাও তুমি। হ্যাঁ ওয়েট। ওকে। তপু একবার নীলের দিকে তাকায়, একবার অফিসারটার দিকে। বোকার মতো হেসে বলল, রাজশ্রী ম্যামের হাজবেন্ড। ইয়াট। তপু নীলকে নিয়ে আরও সামনে যায়। কাঁচের ওপাশে দেখতে পাচ্ছে শিবিন অন্য কিছু অফিসারদের সাথে কথা বলছে। শিবিনকে পেছন থেকে দেখছে তপু। স্যার, ব্ল্যাক শার্টে যে পরে আছে উনি শিবিন স্যার, আর ওনার পাশে যিনি আছেন উনি সমুদ্র স্যারের ভাই সৌমিক স্যার। তপু সামনে গিয়ে নক করলো, আর নক করতে শিবিন ঘুরে তাকালো। আর তাকাতেই নীল চমকে উঠলো। উনি তো সেই ভাইয়া যাকে পরীর সাথে দেখেছিল নীল। শিবিন বাইরে বেরিয়ে আসলো। তুই? স্যার উনি। নীল বলল, ভাইয়া আমি নীল। শিবিন এবার অগ্নি দৃষ্টিতে নীলের দিকে তাকালো। তুমি সেই ছেলে যাকে পরে বিয়ে করছে, তাও আমাকে না বলে?
নীল এবার আরও অবাক হলো। পরি তো শিবিন রাঁচিকে বলতো, তাহলে রাজশ্রীকে বলছে কেন? এই ইউজলেস আবার আমার সামনে আসতে ভয় করিনি? তোকে সামান্য একটা কাজ দিয়েছিলাম, সেটাও করতে পারিসনি, তাহলে তোকে আমি পরীর সাথে পাঠালাম কেন বল? শিবিন বেশ রেগে চিৎকার করে কথাগুলো বলল। তপু ভয়ে কাঁপছে। এবার শিবিন নীলের দিকে তাকিয়ে বলল, অ্যান্ড ইউ, তুমি জানো পরীকে? ওকে নেগলেক্ট করার সাহস কোথা থেকে পেলে? এই ইউজলেসের জন্য পরি এত বড় ভুল করে ফেলছে, আর তোমার জন্য আমার কলিজা এত কষ্ট সহ্য করছে। নীল বলল, ভাইয়া আপনি। জাস্ট সেট ইউর মাইন্ড, আর জাস্ট টুডে তারপরই পরীকে আমার কাছে নিয়ে আসব। পরশু আমি বাসায় ফিরছি, আর আমার অগোছলে এত কিছু হয়ে গেছে শুধু এই ড্রাফারের জন্য। আগে এতগুলো জানলে প্রথম দিনই ওকে আমার কাছে নিয়ে আসতাম। তপু ভয়ে কিছু বলতে পারছে না, আর নীল শুধু শিবিনের দিকেই তাকিয়ে আছে আর ভাবছে ভাইয়া তো রাগী, বোন তো তার কপি হবেই। নীল কিছু বলতে গেলেই শিবিন আরও রেগে যায়। সমুদ্রের ভাই সৌমিক এসে বলল, শিবিন, এত ডেকে যাচ্ছিস কেন? ওর সাথে বসে কথা বল। কিসের কথা বলবো? কি কথা বলবো? পরীকে নিয়ে ইউজ হ্যাভ নো আইডিয়া। শ্রমিক ও জন্মের পর থেকে কতটা কষ্ট সহ্য করছে শুধুমাত্র ওর বাবা মা জানে। না বলে টর্চার যখন ওরা বাড়িয়ে দেয়, জোর করে পরীকে আমার কাছে নিয়ে চলে আসি। আমার কাছে এনে ওকে সেফ রাখতে পারিনি। ওর সাথে কি হয়েছিল তুই জানিস। আমি কিভাবে ওকে আবার নর্মাল লাইফে ফিরিয়ে এনেছি এটাও জানিস। আর এখন আবার ওর মেন্টাল কন্ডিশন আরও খারাপ হয়ে যাচ্ছে শুধু ওই ইউজলেসগুলোর জন্য। এখন যারা যারা ওকে কষ্ট দিয়েছে কাউকে ছাড়বো না। অ্যান্ড ইউ পরি তোমাকে অন্ধ ভালোবাসে বলে ভেবে থেকেও বেঁচে যাবে। আই আর রং। শুধু তোমার জন্য পরি জেনেছে মামা মামি ওর বাবা মা নয়। আমি জানি এসব জেনে ও কতটা ভেঙে পড়ছে। ওর বাবা মা আমাকে পাগলের মতো খুঁজছে, আর তোমার সব কাইন্ড লাভের জন্য আমার বোন কষ্ট পেয়েছে। শুধু তোমার জন্য ওর লাইফ আবার নর্মাল হয়ে গেছে। ও কষ্ট পেলেও কখনো কাউকে তা প্রকাশ করবে না। আমি ফিল করতে পারছি ওর ভেতরে কী চলছে। ওর সেই 1 মাস বয়স থেকে আগলে রেখেছিলাম আমি। স্যান্ডির ফাঁকে ভিডি চলে যেতাম শুধু পরির জন্য। ও আমার বডির একটা অংশ, আর তাকে তোমরা এত কষ্ট দিয়েছ। শাস্তিটা পরির সামনেই পাবে, আর তুমি সব থেকে ভয়ঙ্কর শাস্তি পাবে। আমি ওর জন্য কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা এবার সবাই জানবে। রাগে শিবিনের মুখ অনেক হিংস্র হয়ে উঠেছে। পারলে এখনই নীলকে শ্যুট করে দেয়, বাট নীল কোনো কথা না বলে একভাবে শিবিনের দিকে তাকিয়ে আছে। ও যা ভাবছে তা সত্যি নয় তো? ও কাকে ভালোবেসেছিল, রাঁচি না রাজশ্রী?